ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোভাবে পড়ালেখা করতেছো, নিয়মিত ক্লাসে আছো। ক্লাসের কোনো বিকল্প নেই, কাজেই নিয়মিত ক্লাস তোমরা করবে। প্রতিটি বিষয়ের প্রতিটি স্যারের ক্লাস মনোযোগ সহকারে করবে এবং বাসায় আবার সেগুলো পড়বে। ক্লাসের বিকল্প কিছুই হতে পারে না, কাজে ক্লাস অবশ্যই করবে। আমরা গত ক্লাসগুলোতে অর্থনীতির যে বিভিন্ন মৌলিক সমস্যা সমূহ ছিল, সেই মৌলিক সমস্যা সমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অর্থ ব্যবস্থা নিয়ে। অর্থ ব্যবস্থা কাকে বলে? আমরা জানি যে প্রতিটি দেশে, প্রতিটি সমাজে, প্রতিটি রাষ্ট্রে যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে, এই কার্যাবলীগুলোকে লক্ষ্য করে, এগুলোকে সামনে রেখে বিভিন্ন সামাজিক এবং আইনগত বিভিন্ন রীতিনীতি প্রচলিত আছে। এই সমস্তকে একত্রে অর্থ ব্যবস্থা বলে। বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের রীতিনীতি প্রচলিত নেই। বিভিন্ন দেশের যে অর্থ ব্যবস্থা, এগুলোকে মূলত আমরা 4 ভাগে ভাগ করি। প্রথমে বলি আমরা তাহলে অর্থ ব্যবস্থা, বিশ্ব অর্থ ব্যবস্থা 4 প্রকার। 1, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। 2, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। 3, মিশ্র অর্থব্যবস্থা। 4 হলো ইসলামী অর্থব্যবস্থা। এই যে 4 প্রকার অর্থব্যবস্থা আমরা বলেছি, বিশ্বের প্রতিটি দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো, এইগুলোর এই 4 ধরনের যে কোনো একটার মধ্যেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সর্বপ্রথম আসি আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। আমরা জানি 1789 সালে ফরাসিতে একটি বিপ্লব হয়। এই বিপ্লবের পরে, এই বিপ্লবের ফলস্বরূপ যে অর্থব্যবস্থা প্রচলিত হয়, তাকে বলা হয় পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে মূলত আমরা কি বুঝি? আমরা একদম সহজ ভাষায় যদি বলি, তাহলে যে অর্থব্যবস্থায় ব্যক্তির উৎপাদন ব্যবস্থা, ব্যক্তির আয়, ব্যক্তির ব্যয়, ব্যক্তির ভোগ সবকিছু স্বীকৃত করা হয়। সরকার উৎপাদন ব্যবস্থা, ভোগ, আমদানি রপ্তানি, বিপণন কোনো ক্ষেত্রে যদি হস্তক্ষেপ না করে, তাহলে এই অর্থব্যবস্থাকে বলা হয় পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে সবকিছু ব্যক্তি মালিকানাধীনে স্বীকৃত। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা লেজা ফেয়ার। তাহলে
যে অর্থব্যবস্থায় ব্যক্তির উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তির সম্পূর্ণ স্বাধীনতাকে স্বীকার করা হয়, সরকারের হস্তক্ষেপ শূন্য যে অর্থব্যবস্থা, সেই অর্থব্যবস্থাকে বলছি আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আমরা কিছু কিছু বৈশিষ্ট্য দেখব, এই বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে আমরা বলবো যে এগুলো হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ কি কি? পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। প্রথমত, সম্পদ বা উপকরণের মালিকানা। উপকরণের মালিকানা আমরা সংজ্ঞাতে বলেছি যে পুঁজিবাদী অর্থব্যবস্থা হলো সেই অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সবকিছু ব্যক্তি মালিকানাধীন। তাহলে এখানে উৎপাদনের যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো কি কি উপকরণ আছে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উপকরণগুলো, এই উপকরণের মালিকানাও সব ব্যক্তিকেন্দ্রিক। উৎপাদন ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক, আবার সেই উৎপাদনের যে উপকরণ, এই উপকরণের মালিকানাও ব্যক্তিকেন্দ্রিক। এর 2 নম্বর বৈশিষ্ট্য হলো পুঁজিবাদী এবং শ্রমিক শ্রেণী। পুঁজিবাদী ও শ্রমিক শ্রেণী, অর্থাৎ এখানে এক শ্রেণীর মানুষ উৎপাদনের ফলে, আয়ের ফলে, মুনাফার ফলে তারা পুঁজিপতিতে রূপান্তরিত হবে, ধনিক শ্রেণীতে রূপান্তরিত হবে। আর এক শ্রেণীর মানুষ সেখানে কাজ করবে, তাদেরকে বলছি আমরা শ্রমিক। তার মানে পুঁজিবাদী অর্থব্যবস্থায় দুটি গোষ্ঠী হবে, একটি হলো ধনিক শ্রেণী, আরটি শ্রমিক শ্রেণী। 3, উৎপাদকের সার্বভৌমত্ব। উৎপাদকের সার্বভৌমত্ব, অর্থাৎ যেহেতু উৎপাদন ব্যবস্থায়, এই উৎপাদন ব্যবস্থায় সবকিছু ব্যক্তিকেন্দ্রিক, তাহলে ব্যক্তির লক্ষ্যটা হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা। একজন উৎপাদনকারীর লক্ষ্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা। সেই সর্বোচ্চ মুনাফা অর্জন করার লক্ষ্যে সে কিভাবে উৎপাদন ব্যবস্থা পরিচালিত করবে, কোথায় উৎপাদন ব্যবস্থা পরিচালিত করবে, কোথা থেকে আমদানি করবে, কোথায় রপ্তানি করবে, সবকিছু তার নিয়ন্ত্রণে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে সম্পূর্ণ সার্বভৌমত্ব হলো উৎপাদকের। 4, ভোক্তার সার্বভৌমত্ব, অর্থাৎ এখানে শুধুমাত্র উৎপাদনকারীর যে ক্ষমতা তা নয়, যিনি ভোক্তা তারও এখানে স্বাধীনতা স্বীকৃত। সে ইচ্ছা করলে এই পণ্য, ইচ্ছা করলে অন্য পণ্য এরকম ক্রয় করতে পারে। তাহলে ক্রয়ের ক্ষেত্রে তার উপরে কোনো রকমের চাপ সৃষ্টি করা এই অর্থব্যবস্থায় যায় না। অর্থাৎ সে ক্রয় করতে বাধ্য নয়, তার ইচ্ছা মাফিক সে ক্রয় করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে এখানে ভোক্তার সার্বভৌমত্ব স্বীকৃত। অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা দুই ভাবে।
এক হলো, যেহেতু ভোক্তা তার ইচ্ছা মাফিক ক্রয় করতে পারে, কাজেই উৎপাদক যারা আছে তারা নিজেদের মধ্যে এখানে প্রতিযোগিতা লিপ্ত হয়। কে কার পণ্য কত গুণগত মান সম্পন্ন করতে পারে, কত ভালোভাবে সে সেবা দিতে পারে, এটার উপরেও তার বাজার নির্ভর করে। তাহলে বাজার দখল করার জন্য উৎপাদনকারী নিজেরা এর মধ্যে প্রতিযোগিতা করে। আবার ওই পণ্য কিভাবে মূল্য নির্ধারণ হবে, এটি যেহেতু শুধু বিক্রেতার উপরে নির্ভর করে না, ক্রেতার উপরে নির্ভর করে, কাজেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যেও প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য যে অবাধ প্রতিযোগিতা হবে। এরপরে সমাজের বিভিন্ন শ্রেণীর উদ্ভব, বিভিন্ন শ্রেণীর উদ্ভব। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মানুষ নিজের পরিশ্রমের দ্বারা বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করবে, বিক্রি করবে, কাজ করবে, করে কেউ উচ্চবিত্ত হবে, কেউ মধ্যবিত্ত হবে, কেউ নিম্নবিত্ত হবে। অর্থাৎ সকলের অর্থনৈতিক অবস্থা একই রকমের হবে না। তাহলে এখানে বিভিন্ন শ্রেণীর উদ্ভব হবে। অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে কাউকে বলছি আমরা উচ্চবিত্ত, কেউ হলো নিম্নবিত্ত, কেউ মধ্যবিত্ত। এই যে বিভিন্ন শ্রেণী, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেরকম বলি ধনী এবং গরিব, এগুলো সৃষ্টি হবে পুঁজিবাদী অর্থব্যবস্থায়। এরপরে সরকারের নিয়ন্ত্রণহীনতা। সরকারের নিয়ন্ত্রণহীনতা। এখানে নিয়ন্ত্রণহীনতা বলতে মূলত বোঝানো হয়েছে যে সরকার কোনো রকমের হস্তক্ষেপ করবে না, তার উৎপাদনের উপরে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এর মানে এই নয় যে বৈধ অবৈধ সবই সে উৎপাদন করবে, যেহেতু সরকার হস্তক্ষেপ করবে না। এটি মূলত এরকম বোঝানো হচ্ছে যে যে পণ্যগুলো উৎপাদন করা যাবে সেই পণ্যগুলো উৎপাদনের ক্ষেত্রে যেটি দেশের জন্য ক্ষতিকর নয়, সমাজের জন্য ক্ষতিকর নয়, বিশ্বের জন্য ক্ষতিকর নয়, এরকম পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। ব্যক্তি মূলত উৎপাদন করবে তার মুনাফার উদ্দেশ্যকে সামনে রেখে। যেটি উৎপাদনে তার মুনাফা সর্বোচ্চ হবে বলে সে মনে করে বা মুনাফা হবে, এরকম পণ্য উৎপাদন ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণহীনতা বা সরকারি হস্তক্ষেপ শূন্য। ৮ নম্বর হলো সম্পদের দক্ষ ব্যবহার। এখানে ব্যক্তির লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করার লক্ষ্যে সে এমনভাবে পণ্য সামগ্রী উৎপাদন করবে যাতে তার উপকরণের কোনো জিনিস অপচয় না হয় বা অব্যবহৃত না থাকে। কারণ যদি অব্যবহৃত থাকে তাহলে তার মুনাফা কখনোই সর্বোচ্চ হবে না। কারণ তার যে সম্পদ আছে, যে উপকরণ আছে, এটার সে এত ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবে যাতে তার সম্পদের কোনো অংশ নষ্ট না হয়। কাজে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ দক্ষ ব্যবহার হবে পুঁজিবাদী অর্থব্যবস্থায়। এরপর হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থায় পণ্যের দাম নির্ধারণ হয় চাহিদা এবং যোগান দ্বারা।
ক্রেতার চাহিদা এবং উৎপাদনকারীর যে যোগান, এই দুয়ের দর কষাকষির মাধ্যমে, অর্থাৎ চাহিদা এবং যোগানের পারস্পরিক দর কষাকষির মাধ্যমে বা টানাপোড়েনের মাধ্যমে বা দর কষাকষির মাধ্যমে মূল্য নির্ধারণ হয়ে থাকবে। এখানে কেউ আগে থেকে দাম নির্ধারণ করে দিতে পারবে না। দাম নির্ধারণ হবে চাহিদা এবং যোগান দ্বারা। এই জন্য এটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যদি চাহিদা কমে যায় তাহলে পণ্যের দাম কমে যাবে, যদি চাহিদা বেড়ে যায় পণ্যের দাম বৃদ্ধি পাবে। একই রকম যদি যোগান কমে যায় পণ্যের দাম বৃদ্ধি পাবে, যদি যোগান বেড়ে যায় পণ্যের দাম কমে যাবে। তাহলে এই যে দাম, পণ্যের যে দাম, এটা নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের উপর। তাহলে দাম নির্ধারণ হবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। এরপর হলো বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। আমরা আগে বলেছিলাম যে পুঁজিবাদী ব্যবস্থা মূলত ফরাসি বিপ্লবের পরে শুরু হয়েছে। এই ফরাসি বিপ্লবের পর যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, এখানে উৎপাদন ব্যবস্থা বৃহদায়তন অর্থাৎ বড় আকারে, অনেক শ্রমিক, উপকরণের পরিমাণ অনেক বেশি, মূলধনের পরিমাণ অনেক বেশি, যন্ত্রপাতির ব্যবহার অনেক বেশি, এটাকে বলছি আমরা বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। এই বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা সম্ভব হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। এরপর শ্রম বিভাগ সৃষ্টি। শ্রম বিভাগ সৃষ্টি বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র এই শ্রম বিভাগ করা সম্ভব। অর্থাৎ আমরা যদি এমনি স্বাভাবিকভাবে দেখি যে আমার আশেপাশে যদি কোনো দর্জি থাকে, সেখানে যদি আমি একটি জামা সেলাই করতে দেই, তাহলে সে নিজেই একজন ব্যক্তি, সে কাপড় কাটে, কাপড় সেলাই করে, বোতাম লাগায়, ইস্ত্রি করে, প্যাকেটিং করে, সব সে একা করে। কিন্তু এই শার্ট তৈরি বা এই জামা তৈরি যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে হয়, তখন যে কাপড় কাটে সে শুধুমাত্র কাপড় কাটে, কেউ শুধু সেলাই করে, কেউ শুধুমাত্র কলার সেলাই করে, কেউ হাতা সেলাই করে, কেউ বোতাম লাগায়, কেউ প্যাকেটিং করে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করে। এই বিভিন্ন জনে বিভিন্ন কাজ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় শ্রম বিভাগ। তো বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র এই শ্রম বিভাগ করা সম্ভব, অল্প উৎপাদনের ক্ষেত্রে এটি সম্ভব নয়। তাহলে এই শ্রম বিভাগ সৃষ্টি করা যায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে, যেহেতু এখানে বৃহদায়তন উৎপাদন সম্ভব। তাহলে এখানে শ্রম বিভাগ সৃষ্টি করা যায়। মুনাফা অর্জন এটির অন্যতম একটি বৈশিষ্ট্য। মুনাফা অর্জন পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল লক্ষ্যটা হলো মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জন করার এই টার্গেটকে লক্ষ্য করে একজন উৎপাদনকারী সে আসলে সিদ্ধান্ত গ্রহণ করে কোন দ্রব্য সে উৎপাদন করবে, অর্থাৎ যেটাতে তার মুনাফা বেশি হবে সেই পণ্য সে উৎপাদন করবে। তাহলে তার সকল উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় একটা টার্গেট করে, সেটা হলো মুনাফা অর্জন করা। এখানে অন্য কোনো কল্যাণ, অপরের কল্যাণ, এটার দিকে কোনো নজর থাকে না। মূল নজরটা হলো মুনাফা সর্বোচ্চ কিভাবে হবে। তাহলে মুনাফা অর্জন হলো এর অন্যতম একটি বৈশিষ্ট্য। কলা কৌশলের ভিন্নতা।
যেহেতু এখানে উৎপাদনকারীর লক্ষ্য হলো বাজারটাকে নিজের নিয়ন্ত্রণে রাখা, কাজেই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করবে, যেই কৌশলের কারণে অন্যের চেয়ে তার পণ্যটার মান ভালো হবে, তার পণ্যের সেবার মান অনেক ভালো হবে। তাহলে এটি তো একই যন্ত্র, একই কৌশলের মাধ্যমে করলে সবারটা একই রকমের হয়ে যাবে। কাজেই বাজার দখল করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কৌশল অবলম্বন করবে, এতে বিভিন্ন রকমের যে আবিষ্কার সংগঠিত হবে এবং উৎপাদনের মধ্যেও ভিন্নতার সৃষ্টি হবে। তাহলে কলা কৌশলের ভিন্নতা থাকবে। আয় বন্টনে অসমতা, আয় বন্টনে অসমতা। মোট উৎপাদন ব্যবস্থা থেকে যে মুনাফা হবে, উৎপাদনকারী সেই মুনাফা ভোগ করবে। এই মুনাফার অংশ সে কখনোই শ্রমিকদের দিবে না বা অন্য কাউকে দিবে না। তাহলে কেউ হবে অনেক বেশি আয়ের মালিক, অনেক বেশি সম্পদের মালিক, কেউ হবে কম আয়ের মালিক বা কম সম্পদের মালিক। অর্থাৎ আয় বন্টনে এখানে কোনো সমতার বিরাজ করবে না। এগুলো হলো মূলত পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বলতে পারবো যে এটি একটি পুঁজিবাদী অর্থব্যবস্থা। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরকম উদ্দীপকে কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়া থাকবে। এই বৈশিষ্ট্যগুলোর চিন্তা করে তোমাকে বলতে হবে যে এটি কোন ধরনের অর্থব্যবস্থা। কাজে তোমরা এগুলো ভালোভাবে পড়বে। এখানে আমরা আজকে যেগুলো আলোচনা করেছি এগুলো মূলত না বোঝার কিছুই নেই, শুধু একটু মনোযোগের দরকার। মনোযোগ সহকারে পড়বে, ভালো থাকবে, প্রতিটি ক্লাসে উপস্থিত থাকবে। আগামী ক্লাসে আমরা সমাজতন্ত্রের অর্থব্যবস্থা কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আলোচনা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।